আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মিশন টেস্ট A+ এই গ্রুপে। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করো, আর শুরুতে একটু আমাকে বলে ফেলো যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ওকে থাকে আমাকে একটু দ্রুত তোমরা কনফার্ম করে ফেলো। একটু দ্রুত সবাই তোমরা আমাকে কনফার্ম করো, কেমন? এই মোবাইল কি লাগবে? মোবাইল কি লাগবে? বনিবের কাছে দিয়ে দেন মোবাইল, যান নিয়ে যান। তাহলে আমি মোবাইল নিয়ে আমার ফোনে ব্যালেন্স নেই তো। ভাইকে ফোন দিয়ে দেন, তাহলে তো হবে। ওই তো 8টার সময় দিয়ে দিব, সাইকেল হ্যাঁ। এখানে আছে, ওতে এখানে আসবে। আচ্ছা, তো একটু আমাকে সবাই বলো এই পর্যন্ত আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি, কেমন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আতিফা ইসলাম, মান্নান, মিসবাহ, রুনা, ফাতেমা, জেসি, ফারিয়া, হানিফা, মালিহা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জয়েন করি, তোমরা একটু সবাই দ্রুত জয়েন করি, একটু দ্রুত। ভাই কিছু লাগলে জোরে ডাকবেন। একটু পানি দাও, আর কিছু লাগবে না আশা করি। তুমি রেস্ট নাও ভাই। ওকে, আরাফাত, সালসাবিলা, হক, তাহমিদা, তৃষা, শর্মিদাস, আনাস, রাফাত। ওকে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক তোমরা অনেকেই অপেক্ষা করছো ভাইয়া ক্লাস করার জন্য, আবার অনেকেই হচ্ছে যে ক্লান্তি নিয়ে বসছো। কোনো সমস্যা নেই, গতকালকে সারা রাত আমি এক ফোঁটার জন্য ঘুমাই নাই, সারা রাত ফুটবল খেলছি টার্ফে, বুঝছো? তো আজকে সকালে কিছুক্ষণ ঘুমাইলাম, ঘুমায় নিজের ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে হচ্ছে যে সেখান থেকে ভাইয়ের কিছু কাজ ছিল নিজের, সেই কাজগুলো সারলাম, সেরে দেন আসলাম। আবার হয়তো বা কালকে ঢাকায় যাব। তো যাই হোক, সো এই দৌড়াদৌড়ির মধ্যেই আছি। তোমরা একটু সবাই দ্রুত জয়েন করো, আর আমাকে একটু সবাই কনফার্ম করো যে সব কিছু ওকে আছে কিনা, কেমন? আচ্ছা, উচ্চারণের নিয়ে যেহেতু ক্লাস, আমরা উচ্চারণের প্যাটার্নটা একটু আগে জেনে নেই যে আসলে উচ্চারণটা কীভাবে কাজ করে। দেখো, উচ্চারণের কাজ হচ্ছে এখানে তোমার হচ্ছে 5 মার্কস। কত মার্কস? 5 মার্কস। 5 মার্কস, ওকে, 5 মার্কস, ওকে। এই 5 মার্কসটা আমরা 1 নম্বরে আসবে। এখানে কথা হচ্ছে কিভাবে কোশ্চেনটা আসবে। ধরো তোমার একটা শব্দের বানান দেয়া থাকবে। কি দেয়া থাকবে? বানান। সেই শব্দের তোমাকে উচ্চারণ লিখতে হবে। ক্লিয়ার? একটা শব্দের বানান দেয়া থাকবে, সেই শব্দের কি লিখতে হবে? উচ্চারণ লিখতে হবে। সো তোমাকে যদি একটা শব্দের বানান দেওয়া থাকে, সেখানে যদি তুমি একটা উচ্চারণ লিখো, মানে বানানটার উচ্চারণ লিখতে হবে। ক্লিয়ার? সো একটা শব্দের বানান দেওয়া থাকবে, উচ্চারণ লিখতে হবে। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, সকল শব্দের বানান এবং সকল শব্দের উচ্চারণ সবসময় কি না? সেম না। ক্লিয়ার? যে কোনো শব্দের বানান এবং কোনো শব্দের উচ্চারণ সেম না। এটা কি হয়? একটু ডিফারেন্ট হয়। বানান এবং উচ্চারণটা একটু কি হয়? ডিফারেন্ট হয়। হ্যাঁ, এখন আসি, আমরা যদি এই জিনিসগুলো একটু খেয়াল করি কিভাবে কাজ করে। দেখো, বানান উচ্চারণ কি হয় না? সেম হয় না, কেমন? ধরো আমি তোমাকে বললাম ধরো আমি তোমাকে বললাম দাহ্য। খেয়াল করি একটু, দাহ্য। এই যে এটা একটা শব্দের উচ্চারণ, তাই না? এই সরি, এটা শব্দের বানান। এই দাহ্য, এই বানানের উচ্চারণটা কি হবে বলো তো? এটার উচ্চারণটা হবে তোমার দয়কার দা, জ, ঝৌকার জ, দাহ্য। ওকে, সো এই শব্দের বানান হচ্ছে দাহ্য, এটার উচ্চারণ হচ্ছে এই যে দাহ্য। ক্লিয়ার? সো এখন এখানে যে জিনিসটা খেয়াল করবা তোমরা, এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, দাহ্য হচ্ছে এইটা বানান, এটা হচ্ছে তোমার উচ্চারণ। ক্লিয়ার? সো তোমাকে একটা শব্দের বানান দিয়ে দিবে এবং তোমার সেই শব্দের কি করতে হবে? উচ্চারণ লিখতে হবে। ক্লিয়ার কিনা বলো? এবার ধরো আমি আরেকটা খুব সিম্পল আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমরা ইংরেজিতে নলেজ লিখি কিভাবে? ইংরেজিতে আমরা নলেজ লিখি হচ্ছে এইভাবে, KNOWLEDGE, তাই তো? আমি যদিও বাংলার টিচার, অনেকে বলবো ভাই আপনি ইংরেজি কেন লিখতেছেন, তোমরা তো অনেকে বলে ফেলো। সো এই নলেজটা হচ্ছে একটা শব্দের বানান, রাইট? সো এটার উচ্চারণটা কেমন হয়? NOLEZ, নলেজ, তাই তো?
সো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, নলেজের যেই বানান এবং যে উচ্চারণ দুইটা কিন্তু সেম না। সুতরাং আমাদের পরীক্ষায় বাংলা বানান দেয়া থাকবে, শুদ্ধ বানানই দেয়া থাকবে, সেই বানানটার আমাকে কি করতে হবে, উচ্চারণটা লিখতে হবে। সেই বানানে কি লিখতে হবে, উচ্চারণটা লিখতে হবে। তাহলেই হচ্ছে তুমি কি করবা, এই উচ্চারণে সঠিক উচ্চারণ লিখতে পারলে তুমি 5-এ 5 মার্কস পাবা। ক্লিয়ার? ওকে, আসি। এবার আসো ভাইয়া, আমরা কিছু শব্দের বানান ও উচ্চারণ দেখবো। তাহলে ধরো একটা শব্দের আমরা যদি জানি, যেহেতু আমাদের পরীক্ষা বানান দেয়া থাকবে, আমরা উচ্চারণ লিখবো। তাহলে যদি আমরা এইটুক জানি যে একটা শব্দের বানানে কি দেয়া থাকবে আর বানানে কি থাকলে আমরা উচ্চারণে কি লিখবো, এই জিনিসটা যদি আমরা জেনে থাকি তাইলেই তো সহজ হয়ে যায়, তাই না? তবে দেখো, বাংলা বানানে কি থাকবে, যখন তুমি দেখবে মূর্ধন্য থাকবে, বাংলা উচ্চারণে তখন তোমার দন্তন্য চলে আসবে। বাংলা বানানে যদি তোমার দীর্ঘ ইকার থাকে, তাহলে বাংলা উচ্চারণে তোমার হ্রস্ব ইকার চলে আসবে। বাংলা বানানে যদি তয়জ ফলা থাকে, তাহলে তোমার বাংলা উচ্চারণে তয় থ, অন্তস্থ জ থাকলে বর্গীয় জ। তার মানে তুমি যখন দেখবে একটা বাংলা বানানে পরীক্ষার হলে যে বানানটা দেয়া থাকবে, সেই বানানে এই বর্ণগুলো আছে, তখন তুমি এগুলার রিপ্লেসমেন্টে এগুলা বসায় দিবা। অনেক বেশি কঠিন, খুবই সহজ। তার মানে আমরা কি করব, আমরা তোমাদেরকে দেখাবো যে বানানে কি আছে এবং উচ্চারণে কি আসবে, বানানে কি আছে এবং উচ্চারণে কি হবে। এই জিনিসটা যদি আমরা দেখায় দিতে পারি, তাইলে আই গেস তোমাদের কি আর কোনো সমস্যা থাকবে না, তাই তো? তাইলে হচ্ছে আই গেস আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, বেসিক জিনিসটা কি তোমরা বুঝছো, একটু বলো তো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, প্রশ্ন কি ইংলিশে থাকবে? না ভাইয়া, প্রশ্ন তো বাংলায় থাকবে, কেন ইংরেজিতে থাকবে, এটা বোঝানোর জন্য বললাম। আসসালামু আলাইকুম ভাইয়া, লেট করে ফেললাম নাকি? না, কোনো সমস্যা নেই, লেটের কোনো দরকার নেই। ভাইয়া, বোর্ডের লেখাগুলা ভালো করে দেখা যাইতেছে না কেন ভাইয়া? কেন দেখা যাচ্ছে না? দেখা যাওয়ার তো কথা। ওকে, এবার আসি ভাইয়া, আমরা এ পাশে দেখি দয়জ ফলা যদি থাকে তাহলে কি হবে, দয় ধ। যেমন দেখো অর্ধ, এটা হচ্ছে কি অর্ধ, দেখছো অর্ধ, এটা হচ্ছে অর্ধ। এর পাশে দেখো তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, এই শগুলা যখন থাকবে তখন হবে তোমার দন্তস্য। তালব্যস্য দন্তস্য যখন থাকবে, মানে তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্য যখন থাকবে, এটা হবে তালব্যস্য দন্তস্য। আচ্ছা, এই জিনিসগুলো আমি আরেকটু ক্লিয়ারভাবে একটু পরে দেখাচ্ছি। দয়জ ফলা থাকলে হবে দয় দ, হয়জ ফলা থাকলে হবে জয় জ। কেমন? দাহ্য, যেমন দেখো দাহ্য বানান যখন আমরা লিখি, এই যে দাহ্য একটু আগে দেখাইলাম, তাহলে দাজ জ, এই যে বর্গীয় জ এবং অন্তস্থ জ, এইভাবে লিখি। এরপর আসো, ক্ষীয় যদি শব্দের প্রথম বর্ণে থাকে, ক্ষীয় যদি শব্দের প্রথম বর্ণে থাকে তাহলে হবে খ। ক্ষীয় যদি শব্দের প্রথম বর্ণে থাকে তাহলে হবে কি, খ। যেমন হচ্ছে ক্ষয়, এটা কি হবে, খ অন্তস্থ, এই যে ক্ষয়, ক্ষীয়টা আছে কই, শব্দের প্রথমে, তাহলে এটা কি হবে, খ হবে। ক্ষীয় যদি শব্দের মধ্যে থাকে তাইলে হবে আবার ক খ। যেমন দেখো শিক্ষক, শিক্ষকের ক্ষীয়টা কই আছে, শব্দের মাঝখানে আছে, তাই তো? এই জন্য এটা কি হবে, ক এবং খ। ক্লিয়ার? আবার দেখো ক্ষীয় যদি শব্দের মধ্যে থাকে, এখনো তখনও হবে ক এবং খ, মানে এই জিনিসটা এখানে বলছে। যাই হোক, সো ক্ষীয় যদি তোমার শব্দের প্রথমে থাকে তাইলে হচ্ছে একরকম, ক্ষীয় যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাইলে হচ্ছে আবার আরেক রকম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, যদি কোনো বর্ণের সাথে কোনো ধ্বনির উচ্চারণ হয় না, মানে না হয়, তবে সে বর্ণের একটি হসন্ত হবে। হসন্তের অপর নাম হচ্ছে হর্ষ চিহ্ন। যাই হোক, হসন্তটা কিভাবে হবে, ধরো আমি বললাম সাকিব, সাকিব, এখানে বলো তো থেমে যাচ্ছে কোথায়, বয়ে এসে সাকিব, তার মানে এই বয়ের নিচেরটা হসন্ত হবে, শেষ। ধরো আমি বললাম ফারুক, ফারুক, দেখো এখানে এসে কয়ে এসে থেমে যাচ্ছে, এই জন্য কয়ের নিচেটা কি হবে, হসন্ত হবে। ক্লিয়ার? তো হসন্তটা কোথায় হবে বুঝছি। আচ্ছা, গরম লাগতেছে অনেক। হসন্তটা কোথায় হবে বুঝছি আমরা। হসন্তটা কোথায় হবে কি সবাই বুঝছি। বুঝছি ভাইয়া, ওকে ফাইন। এবার আসি,
নেক্সট, বফলা উচ্চারণের নিয়ম খেয়াল করি ভাইয়া। নিয়ম 1, শব্দের প্রথমে বফলা উচ্চারণ হয় না, যেমন দ্বারা, দয়ের নিচে একটা ব আছে, এখানে উচ্চারণটা হবে না। শব্দের প্রথমে যদি কোনো বফলা থাকে, এগুলো হচ্ছে শব্দের বানান, ক্লিয়ার? এগুলো হচ্ছে কি শব্দের বানান, আর এগুলো হচ্ছে উচ্চারণ। ওকে, সো দেখো দ্বারা, দয়ের নিচে একটা বফলা আছে, আমরা কি বলছি? শব্দের প্রথমে যদি বফলা থাকে, কোনো বানানে যদি বফলা থাকে, তাহলে সেই বানানের উচ্চারণে বফলার কোনো কি হবে না, বফলা যদি থাকে সেই বানানের উচ্চারণে কোনো বফলা আসবে না। দেখো শব্দের প্রথমে বফলা, স্বামী, দেখো শব্দের প্রথমে বফলা, তার মানে এটা হবে এই যে স্বামী। স্বাধীন শব্দের প্রথমে বফলা, এই যে স্বাধীন। স্বাদ শব্দের প্রথমে বফলা, এই যে স্বাদ। শ্বাস প্রথমে বফলা। স্বদেশ প্রথমে বফলা, দ্বিত্ব প্রথমে বফলা, ক্লিয়ার? তার মানে শব্দের প্রথমে যদি বফলা থাকে তাহলে কি হবে না, বফলার উচ্চারণ হবে না। শব্দের প্রথমে যদি বফলা থাকে তাহলে বফলার উচ্চারণ হবে না, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, আচ্ছা, যেমন দেখো দ্বিত্বতে বফলাটা কোথায় আছে? শব্দের শুরুতে আছে, তাই না? যখন তোমার শব্দের শুরুতে দ্বিত্ব থাকবে, শব্দের শুরুতে যদি দ্বিত্ব থাকে তখন আমরা সেখানে কি দিব? বফলা দিব, ক্লিয়ার কিনা বলো? শব্দের শুরুতে যদি বফলা থাকে, শব্দের শুরুতে যদি তোমার বফলা থাকে, সেখানে আমরা কি দিব? সেখানে বফলাটা তুলে দিব। শব্দের প্রথমে বফলা থাকলে উচ্চারণে সেটা হবে না, ক্লিয়ার কিনা বলো? নেক্সট, শব্দের মধ্যে অথবা, আচ্ছা কি কালি নিব বুঝতেছি না, ব্রাইট একটা নিতে হবে। শব্দের মধ্যে অথবা শেষে বফলার উচ্চারণ দ্বিত্ব হয়। যদি দেখো শব্দের মধ্যে আছে, দেখো শব্দের মধ্যে একটা বফলা আছে, দ্বিত্ব মানে হচ্ছে দুবার, খেয়াল করি ভাইয়া, দ্বিত্ব মানে কবার? দুবার। আমি দেখো এই যে শব্দের মাঝখানে যেহেতু বফলা আছে, এই বফলাটা যেহেতু শব্দের মাঝে আছে, এই জন্য আমরা তালব্যস্বরটা দুইবার দিব, আশ্বিন। ওকে, এখানে একটা হসন্ত হবে, আশ্বিন। দাসত্ব, দেখো শব্দের মধ্যে কিংবা হচ্ছে শেষে যদি কোনো বফলা থাকে তখন সে বর্ণের দ্বিত্ব হবে, এই যে দাসত্ব, তয়ের ব, ঠিক আছে? এই যে তয়ের নিচে একটা ব আছে, তার মানে হসন্তটা বফলাটা কোথায়? শেষে, এই জন্য এটা দ্বিত্ব মানে দুইবার হবে। দায়িত্ব, দেখো বফলাটা শেষে আছে, এই জন্য এখানে কি হবে? দুইবার হবে। দ্বিত্ব, দেখো বফলাটা শেষে একবার আছে, যে বর্ণের নিচে বফলাটা থাকবে যদি সেটা শেষে হয়, সেই বর্ণটা তোমার কি হবে? দুইবার হবে। বিশ্ব, এই যে দেখো বিশ্ব, ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ব্ল্যাক কালার নেব? ব্ল্যাক কালার কি ভালো বোঝা যাওয়ার তো কথা না। আচ্ছা, তোমাদের কথা যেহেতু বলছো নিলাম। এই বলো বুঝছি কিনা এবার? বুঝছো? বোর্ডের কালার চেঞ্জ করা যায় না ভাইয়া, এটা পিডিএফ তো, পিডিএফ ফাইল চেঞ্জ করা যায় না। যাই হোক, নেক্সট দেখো, নেক্সট কি আছে? যদি দেখো তুমি এখানে একটা জিনিস খেয়াল করি, আই থিঙ্ক এই কালার বেটার। গ, দ, ব, ম, এই চারটা বর্ণের সাথে বফলার উচ্চারণ বহাল থাকে। ধরো তোমার বহাল মানে হচ্ছে, বহাল মানে কি বলতো? বহাল মানে হচ্ছে থেকে যায়, বহাল মানে হচ্ছে থেকে যাওয়া, বহাল মানে হচ্ছে থেকে যায়, কেমন? সো দেখো উদ্বোধন, উদ্বোধন, এটা হচ্ছে খেয়াল করি, এই যে এখানে যে গ, দ, ব, ম, গ, দ, ব, ম, এই যে গ, দ, ব, ম, দেখো এখানে দয়ের সাথে বফলা আছে, তার মানে এই বফলাটা যেহেতু এই দ, ব, ম, ম এই চারটার যে কোনো একটার সাথে যদি থাকে তখন তোমার বফলাটা কি হয়? বহাল থাকে, মানে থেকে যাবে। এই যে দেখো বফলাটা থেকে যাচ্ছে। তবে দেখো দিক বিদিক, দেখো এখানে এখানে কি এই যে গয়ের সাথে আছে, দেখো বফলা আছে, এই জন্য এই বফলাটা এখানে থেকে যাচ্ছে, দিক বিদিক। তার মানে যখন দেখবা গ, দ, ব, ম এই চারটার সাথে তোমার বফলা থাকবে তখন দেখবা যে বফলাটা তোমার বহাল থাকতেছে। সাব্বাস, খেয়াল করি এই যে ব, সাব্বাস, ক্লিয়ার? সাব্বাস, বফলাটা এখানে চলে আসছে, সাব্বাস। ওকে, সাব্বাস, বুঝছি? গম্বুজ, দেখো বয়ের সাথে আছে, এবার আসে ময়ের সাথে, এই যে গম্বুজ, ময়ের সাথে বফলা, তার মানে এখানে বফলাটা বহাল থাকবে, মানে থেকে যাবে। বফলা বহাল মানে কি? বহাল মানে হচ্ছে থেকে যাওয়া, ক্লিয়ার? এ পর্যন্ত সবাই বুঝছি ভাইয়া? আমি কি বোঝাতে পারছি বলো? কার কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্টস করো, আমি কমেন্টস নিচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো?
এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, শয়ের উচ্চারণগুলো আমি একটু পরেই বোঝাবো। তালব্য শ কখন কোনটা কি হবে একটু পরেই বোঝাচ্ছি, সমস্যা নেই। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? বুঝছি ভাইয়া, ফাইন। দেখো তারপর এরপর যদি আমরা আসি উদ, এই যে উদ উপসর্গযোগে গঠিত শব্দের উচ্চারণের ক্ষেত্রে বফলার উচ্চারণ বহাল থাকে। মানে উদ দিয়ে যখন হবে, যেমন দেখো উদ, উদ উপসর্গ, এই যে উদ, এই যে উদ, বফলা বহাল থাকবে আগের নিয়মে। যদি দ থাকে তাহলে বফলাটা বহাল থাকবে, বোঝানোর তেমন কিছু নেই, সিম্পল। যুক্ত ব্যঞ্জন বর্ণে বফলার উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণ, যেমন দেখো দয়ের সাথে এই যে নয় দ, একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, এখানে একটা বফলা আছে, এই জন্য বয়ের উচ্চারণ হচ্ছে না। শান্ত না, দেখো যুক্ত ব্যঞ্জন, নয়ের সাথে ত, এখানে নয়ের সাথে দ, তার মানে ন এবং দ এটা কি যুক্ত বর্ণ না? ন এবং ত এটাও তো যুক্ত বর্ণ, তার মানে যুক্ত বর্ণের সাথে যখন তোমার বফলা থাকে তখন এটার উচ্চারণ কি হয় না, বুঝছি? যুক্ত বর্ণের সাথে যখন বফলা থাকে তখন এটার উচ্চারণ হয় না। ওকে, নেক্সট। শব্দের প্রথম বর্ণে মফলা উচ্চারণ হয় না কিন্তু আনুনাসিক হয়। শব্দের প্রথম যে বর্ণ, এই বর্ণে মফলা কি হয় না, উচ্চারণ হয় না। শব্দের প্রথম বর্ণে মফলা উচ্চারণ হয় না, ক্লিয়ার? শব্দের প্রথম বর্ণে মফলা উচ্চারণ হয় না কিন্তু আনুনাসিক, আনুনাসিক মানে হচ্ছে তোমার চন্দ্রবিন্দু হবে। ওকে, দেখো এখানে শব্দের প্রথম বর্ণে একটা মফলা আছে, শয়ের সাথে ম আছে, দেখো তো শয়ের সাথে কি আছে, এই যে ম আছে, তাই তো? সো এই শয়ের সাথে ম থাকাতে শ্মশান, তাই না? কিন্তু এটা কি আমরা কি বলি, শমশান বলি না, আমরা কি বলি, শ্মশান বলি। এই যে মটা উঠে গিয়ে একটা চন্দ্রবিন্দু চলে আসছে, এটাই হচ্ছে কথা। তার মানে তুমি যখন দেখবে একটা শব্দের বানানে এই জিনিসগুলো থাকবে, মানে ম ফলাটা শব্দের প্রথম বর্ণে ম ফলা আছে, তখন তুমি ম ফলাটাকে উঠায় দিবা। এই ম ফলা কোনটা, এই যে স, এর সাথে এই যে যেটা দিব এটাই ম ফলা, তাই ম ফলাটা তুলে দিবা। ম ফলাটা তুলে দিয়ে তুমি কি করবা, সেখানে একটা আনুনাসিক মানে চন্দ্রবিন্দু বসিয়ে দিবা, শেষ। যেমন দেখো স্মারক, এই যে শয়ের সাথে ম আছে, তাই না? ম ফলাটা উঠে যাবে, এটা হয়ে যাবে কি চন্দ্রবিন্দু হয়ে যাবে একটা। স্মরণ, শয়ের সাথে ম ফলা, এই ম ফলাটা উঠে যাবে, স্মরণ, দেখো এটা চন্দ্রবিন্দু। স্মৃতি, শয়ের সাথে ম ফলা আছে, এটা উঠে যাবে, এটা চন্দ্রবিন্দু হবে। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছি কিনা বলো ভাইয়া? এ পর্যন্ত বুঝছি কিনা বলো ভাইয়া? এ পর্যন্ত কি বুঝছি? আচ্ছা বলো, এ পর্যন্ত বুঝছি? আচ্ছা, তোমরা শটা নিয়ে মনে একটু কনফিউশনে আছো না? শটা নিয়ে যারা কনফিউশন আছে তাদের জন্য বলি, খেয়াল করবা। শটা নিয়ে যারা কনফিউশন আছে কোথায় কোন শ হবে, এটার ব্যাপারে একটা ছোট্ট টেকনিক দিয়ে দেই, খেয়াল করো। যখন শয়ের উচ্চারণ এস এর মতো হবে, কিসের মতো, এস, তখন সেখানে হবে দন্ত স। যখন এস এবং এইচ এর মতো উচ্চারণ হবে তখন সেখানে হবে তালব্য শ, বুঝছি? এসটা উচ্চারণ হবে কোথায়, জিহ্বার আগায়, অগ্রভাগ থেকে, স স স, এস। আর এস এবং এইচ, শ শ শ, এটা হচ্ছে তোমার তালব্য শ, বুঝতে পারছি? তার মানে এসটা হবে তোমার দন্ত স, এস এইচ হবে তোমার তালব্য শ, ক্লিয়ার? এখন ধরো আমি একটা এক্সাম্পল দিই, এখান থেকে এক্সাম্পল দিলাম। আমি কি শ্মশান বলি না শ্মশান বলি? শ্মশান কি বলি না, আমরা শ্মশান বলি। এই যে এস এবং এইচ এর মধ্যে উচ্চারণ হচ্ছে, এই জন্য তালব্য শ হয়েছে। এই যে স্মৃতিটা খেয়াল করো, স্মৃতি, আমরা কি স্মৃতি বলি না স্মৃতি বলি? অবশ্যই স্মৃতি। আমার সাথে একটু উচ্চারণ করো, উচ্চারণের ক্লাসে উচ্চারণ করো।
স্মৃতি, দেখো স্মৃতি স্মৃতি স্মৃতি, আমরা কিন্তু স্মৃতি বলি না, আমরা কি বলি? স্মৃতি বলি। তার মানে এস এবং এইচ এর মতো উচ্চারিত হচ্ছে। এস এবং এইচ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে কি হবে? সরি, স্মৃতি এস এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে কি হবে? দন্ত স হবে। যদি স্মরণ, এস এবং ম, এস স্মরণ, এস এম স্মরণ, ওকে, তার মানে এটা কি হবে? এস এইচ এর মতো উচ্চারণ, তার মানে এখানে কি হবে? তালব্য স। ক্লিয়ার? স্মারক এস এবং এইচ এর মতো, এই যে তালব্য স। বুঝতে পারছি কিনা বলো? ও হে কি করিলে বলো, পাহিব তোমারে, রাখিব আখিতে আখিতে। শব্দের মধ্যে বা শেষে ম ফলা উচ্চারণ দ্বিত্ব হয় এবং আনুনাসিক হয়। শব্দের মধ্যে বা শেষে যদি ম ফলার উচ্চারণ থাকে সেটা কি হয়? দ্বিত্ব হয়। শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে ম ফলার উচ্চারণ দ্বিত্ব হয়। ম ফলার উচ্চারণ দ্বিত্ব হয়। শব্দের মধ্যে বা শেষে ম ফলার উচ্চারণ দ্বিত্ব হয়। খেয়াল করি ভাইয়া, শব্দের শেষে ম ফলা আছে, দেখছো? এই জন্য এই ম ফলার উচ্চারণটা এখানে কি হবে? যে ম ফলাটা কিসের সাথে আছে? মূর্ধন্য স আছে। আমরা জানি মূর্ধন্য স থাকলে কি হয়? তালব্য স হয়। মূর্ধন্য স থাকলেই তালব্য স হবে। ক্লিয়ার? সো দেখো মূর্ধন্য সটা এখানে তালব্য স হয়ে গেছে। কয়বার হবে? দুইবার। এই যে দুইবার। দ্বিত্ব মানে কয়বার? দুইবার। বুঝতে পারছি কিনা বলো? ওকে, যেমন দেখো পদ্ম, মফলা কই আছে? শব্দের শেষে আছে। শব্দের শেষে, শব্দের মধ্যে বা শেষে মফলা থাকলে উচ্চারণ দ্বিত্ব হয়। মফলা শব্দের শেষে আছে, এই জন্য কিসের সাথে মফলা আছে? দয়ের সাথে, এই জন্য দটা দুইবার হবে। রশ্মি, খেয়াল করো, শয়ের সাথে মফলা আছে, শয়ের সাথে মফলা, তার মানে এটা কি হবে? তালব্য স দুইবার হবে। বিস্ময়, খেয়াল করো, এই যে বিস্ময়, এখানে দন্তস্ব কেন তালব্য স হইলো? বিস্ময়, বিশ, তার মানে এস এবং এইচ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই না? এই জন্য এখানে কি হবে? তালব্য স হবে, বিশ। ওকে, বিস্ময়, এই যে দেখছো? তারপর হচ্ছে দেখো আকস্মিক, এই যে এস এবং এইচ এর মতো উচ্চারিত হচ্ছে, আকস্মিক, এই যে এখানে তোমার তালব্য স হবে, আকস্মিক। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? একজন বলছে পাহিব তোমারে, রাখিব আখিতে আখিতে। কাকে রাখিবেন আখিতে? কিন্তু তার আগে তোমার নাম যে আরবি দিয়ে লিখছো। আচ্ছা, আমি কি আরবি পড়তে পারি? এখানে জের জবর নাই, নাহলে পড়তে পারতাম। ঈর্ষা, ইসলাম, ইসলাম মাঝখানে মনে হয় ইসলাম। এই কি আল্লাহ রে, আরবি মানে এটা আমি ইসলামটা বুঝছি, এর আগে পরে কি লিখছো? তোমার নামটা পড়তে যাবে বুঝতেছি না, উচ্চারণ করতে পারতেছি না, দেখছো? বাংলা উচ্চারণ শিখে আরবি উচ্চারণ পারি না। আল্লাহ, ভাইয়া তো ভালো পড়ায়, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, এখন বুঝছি ভালো করে। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। বুঝছি তো ভাইয়া, বুঝছি। আচ্ছা, তার মানে খেয়াল করি, এস এবং এইচ এর মতো যখন উচ্চারণ হবে তখন হবে তালব্য স। কিন্তু এই যে দেখো এখানে রশ্মি, রশ্মিটা কেন? এই যে রশ্মি তো ঠিক আছে এস এবং এইচ এর মতো, বিস্ময়টা খেয়াল করো, এখানে আছে কিন্তু এটা দন্তস্ব, বুঝছো? দন্তস্বটা এখানে এসে তোমার তালব্য স হয়ে যাইতেছে। কেন হয়ে যাইতেছে? আচ্ছা, আমি একটু তোমাদের জন্য জুম করি, আই থিঙ্ক জুম করলে তোমরা একটু ভালো বুঝবা। এই যে, তাই না? এখন ক্লিয়ার না একটু? দেখো, সো দেখো এই যে বিস্ময়, এই যে এস এবং এস এর এই বিস্ময়টা এখানে আছে কি? তোমার দন্তস্ব, এই যে শয়ের সাথে ম, কিন্তু তালব্য স কেন হইলো? কারণ এখানে এস এবং এইচ এর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এটা তোমার তালব্য স হবে। ক্লিয়ার? এখানে তোমার তালব্য স হবে। ক্লিয়ার? আচ্ছা, কি রশ্মি? এখন রশ্মি হলো, রশ্মি কই কই দেখলা রশ্মি? হ্যাঁ, রশ্মিটা তোমার দেখো এখানে এস এবং এইচ এর মতো উচ্চারিত, এই জন্য তোমার রশ্মি হয়েছে। ক্লিয়ার? আর তোমার ওই যে একজন একজন মনে বলতেছে চন্দ্রবিন্দুর কথা না? দাঁড়াও, ভাইয়া চন্দ্রবিন্দুটা হবে যখন শব্দের প্রথমে মফলা থাকে। কোথায়? শব্দের প্রথমে যখন মফলা থাকে, এই যে শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে তখন চন্দ্রবিন্দু হবে। রশ্মিতে মফলা কি শব্দের প্রথম বর্ণে আছে? রশ্মিতে মফলা তো তোমার শব্দের শেষের বর্ণে আছে, এই জন্য এখানে চন্দ্রবিন্দু হয় নাই। বুঝছি? বুঝছো? ওকে, নেক্সট, বফলা উচ্চারণের নিয়ম দেখো। গ ও ট,
ম, গ ঙ ট ত ম, এই বর্ণগুলোর সাথে মফলার উচ্চারণ বহাল থাকে। কেমন? যেমন দেখো বাগ্মি, মফলা, এগুলার এই গয়ের সাথে আছে, এই জন্য বহাল মানে হচ্ছে থেকে যাবে। যুগ্ম গয়ের সাথে আছে, থেকে যাবে। উন্মাদ থেকে যাচ্ছে, গুল্ম থেকে যাচ্ছে। ক্লিয়ার? এগুলা দেখলেই বুঝবা। নেক্সট, যুক্ত ব্যঞ্জনে মফলার উচ্চারণ হয় না কিন্তু আনুনাসিক হয়। সেম কথাবার্তা, এটা আমরা একটু আগে দেখছি। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে তোমরা আটকাবা। দেখো শব্দের মধ্যে কোনো বর্ণে যদি অধ্বনি থাকে, কি ধ্বনি? অধ্বনি। শব্দের মধ্যে কোনো বর্ণে যদি অধ্বনি থাকে তবে উচ্চারণের ক্ষেত্রে তা ও অথবা ওকার হয়ে যায়। ক্লিয়ার? যেমন দেখো কলম, শব্দের মধ্যে বা কোনো বর্ণে যদি অধ্বনি থাকে, শব্দের মধ্যে বা কোনো বর্ণে যদি অধ্বনি থাকে, ধ্বনিটা তোমার সাইলেন্টলিও থাকতে পারে। যেমন দেখো কলম, এখানে একটা অ আছে, ক এর সাথে অ, ক, এই যে অটা উচ্চারণ করতেছি, কটা উচ্চারণ করো? ক। এই ক এর সাথে একটা অ উচ্চারণ আছে, এই অটা হচ্ছে তোমার, এই জন্য এখানে এখানে কি হচ্ছে? ওকার হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে 1 বা 2 তারিখে তোমাদের বাংলা ইংরেজি আইসিটির উপর পরীক্ষা নেওয়া হবে। কেমন? পরীক্ষা নেওয়া হবে, সেখানে সেই পরীক্ষার উপর বেস করে তোমরা স্মার্টফোন পাবা। তারপর হচ্ছে তোমাদের যারা বেশি বেশি মানে পোস্ট করতেছো তাদের জন্য 50 জনকে তোমার রিসার্চ দেওয়া হবে। তারপর হচ্ছে ডায়েরি দেওয়া হবে। তারপর হচ্ছে তোমার স্মার্টফোন দেওয়া হবে। কেমন? সো তোমরা আবার আমাদের কোর্সে ডিসকাউন্টও পাবা। সো ভালোভাবে ক্লাস করো। যেমন দেখো বিনয়, বিনয়, নয়ের সাথে একটা কি আছে? অ আছে, এই জন্য এখানে কি হবে? ওকার হবে। বিনয়, এই যে ও অথবা ওকার। কাজল, এই যে জয়ের সাথে একটা অ আছে, তাই না? এই জন্য এখানে কি হবে? কাজল। সাগর, অ আছে, এই জন্য এটা কি হবে? সাগর। ছাগল, এই গয়ের সাথে একটা অ আছে, এই জন্য কি হবে? ছাগল। ওকে, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সাগর যেটা, সাগর, এটা কিন্তু সাগর, সাগর বলি না, আমরা কি বলি? সাগর বলি। দেখো এস এবং এইচ এর মতো উচ্চারণ। ক্লিয়ার? এই জন্য এটা কি হবে? এটা হবে সাগর। ওকে, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না। তোমার গুণগান। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। যুক্তবর্ণ উচ্চারণের ক্ষেত্রে সাধারণত অধ্বনি ওকারের মতো হয়। অধ্বনি কার মতো হয়? ওকারের মতো। যেমন দেখো যুক্ত, এই যে যুক্তবর্ণ, এখানে একটা যুক্তবর্ণ আছে না? যুক্তবর্ণ যখন উচ্চারণ করবা তখন অধ্বনি ওকারের মতো হয়। যুগ্ম, এই যে দেখো অধ্বনি ওকারের মতো হচ্ছে। বিস্ময়, যুক্তবর্ণ আছে, অধ্বনি ওকারের মতো হয়ে যাচ্ছে। ধ্বনি, এই যে অধ্বনি ওকারের মতো হয়ে গেছে। যুক্তবর্ণ উচ্চারণের ক্ষেত্রে সাধারণত যে অটা থাকবে সেটা হয়ে যাবে কি? ওকার। এবার বুঝছো কোথায় ওকার হচ্ছে? ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বলো? বুঝছি, বুঝছি ভাইয়া। এবার সবাই বুঝছি? ওকে, যদি কোনো শব্দে অধ্বনি থাকে এবং এরপরে জফলা থাকে তবে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। কি বলছি বলো? যদি কোনো শব্দে অধ্বনি থাকে এবং এরপরে জফলা থাকে তবে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। বুঝছি? যদি কোনো শব্দে অধ্বনি থাকে এবং এরপরে জফলা থাকে, যদি কোনো শব্দে অধ্বনি থাকে এবং এরপরে জফলা থাকে, জফলা, অ এর উচ্চারণ কি হবে? ওকারের মতো হবে। যেমন দেখো অধ্বনি, যদি কোনো শব্দে অধ্বনি থাকে, এই যে অ, এবং এরপরে জফলা থাকে, এই যে জফলা, তাহলে সেখানে কি হবে? তবে অ এর উচ্চারণ ওকারের মতো হবে। এই যে অধ্যাপক, অধ্যাপক, এই যে অধ্যাপক। যেমন দেখো এই যে অধ্বনি, অধ্যক্ষ, যদি কোনো শব্দে অধ্বনি থাকে, অ, এরপরে হচ্ছে জফলা আছে, এই যে জফলা, তখন সেখানে কি হবে? ও হয়ে যাবে, অধ্যক্ষ। অব্দ, জফলা আছে, অ আছে, ওকার হয়ে গেছে। জফলা আছে, অ আছে, ওকার হয়ে গেছে। জফলা আছে, অ আছে, ওকার হয়ে গেছে। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বলো? সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা?
তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এই পরীক্ষার উপরে তোমাদেরকে ইন ডিটেলসে সব কিছু বলে দেওয়া হবে, ইনস্ট্রাকশন। কেমন রাকিব? ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? হসন্তের নিয়ম যেটা সেটা, এখানে হসন্ত কিছু জায়গায় ভুল দেওয়া আছে, কারণ টাইপিং করা যায় না। হসন্ত যখন টাইপিং করা যায় করা লাগে তখন চেঞ্জ হয়ে যায়। রাকিব, রাকিব, কোন জায়গায় ভাইয়া? অধ্যক্ষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা দয়ের নিচে হসন্ত হবে। এটা কে বলছে? মিশু, হ্যাঁ রাইট। আমরা হসন্ত টাইপ করতে পারি না, টাইপ করলে ঝামেলা হয়। ভাই আবার একটু বলেন কোন জায়গাটা। তবে দেখো যদি কোনো শব্দে অধ্বনি থাকে, দেখো অ আছে, অ অ অ, অধ্যক্ষতে অ আছে, অধ্যাপকে অ আছে, অটা থাকলে ও হয়ে যাবে যদি জফলা সহকারে থাকে। আচ্ছা, হসন্তটা নিয়ে অনেকে কনফিউশনে আসছো, আমি আবারও বলে দিই। হসন্তটা হচ্ছে যেখানে থেমে যাবে সেখানে হসন্ত। যেমন দেখো হসন্ত, এই যে অধ্যাপক, এই যে এখানে থেমে যাচ্ছে হসন্ত। অধ্যাপক, অধ্যক্ষ, অধ্য, অধ্যাপনা, অধ্যায়, এইখানে হসন্ত হচ্ছে। যেখানে হসন্ত আছে, বুঝছো? সরি, হসন্ত কোথায় হবে? যেখানে থেমে যাচ্ছে সেখানে হসন্ত হবে। আমরা টাইপিং একটু ঝামেলা থাকার কারণে হসন্ত আনতে পারি না। নেক্সট, অ আ এ ওই ও ঔ, এ অধ্বনি থাকলে উচ্চারণের ক্ষেত্রে কি হবে? ও হবে, বুঝছি? অ আ এ ওই ও ঔ প্লাস অধ্বনি থাকলে উচ্চারণের ক্ষেত্রে ও হবে। অ আ এ ওই, যেমন দেখো এই যে ওই আছে প্লাস অধ্বনি, ওই ক, এই একটা এখানে একটা অ আছে, ওই ক যদি থাকে, অধ্বনি থাকে, উচ্চারণের ক্ষেত্রে সেটা কি হবে? ওকার হয়ে যাবে। এই যে এখানে যেহেতু একটা অধ্বনি আছে, এই যে এখানে ওকার হয়ে গেছে। আদর, এই যে আ আছে, আ দ, এই দেওয়ার পর একটা অ আছে, এই জন্য এখানে ওকার হয়ে গেছে। ঔষধ, দেখো এই যে ঔ আছে, ও এর পর ঔষ, এর পর একটা অ আছে না, এই জন্য এখানে ওকার হয়ে গেছে। বুঝছি কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝছি কিনা বলো? আচ্ছা, হসন্তটা আমি বুঝাই দিচ্ছি যে ঐক্যতা নেই, যে এখানে হসন্ত দেওয়া আছে। আদর হসন্ত হবে, ঔষধ হসন্ত হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। নিজেদের মধ্যে মারামারি কি নিয়ে তোমাদের? নিজেদের মধ্যে মারামারি কি নিয়ে? ওকে, অধ্বনি উচ্চারণের আরেকটা নিয়ম। যেমন দেখো, প্রথম বর্ণে রস্য ই রস্যা উ এবং দ্বিতীয় বর্ণে অধ্বনি হলে এর উচ্চারণ ও অথবা ওকারের মতো হবে। প্রথম বর্ণে রস্যি ই এবং রস্যা উ এবং দ্বিতীয় বর্ণে অধ্বনি হলে এর উচ্চারণ ও অথবা ওকারের মতো হয়। বিনয়, দেখুন প্রথম বর্ণে রস্য ই কিংবা রস্যা উ, এই যে রস্য ই, এবং দ্বিতীয় বর্ণ অধ্বনি হলে এই যে এখানে একটা অ আছে, ওই আগের নিয়মের মতো উচ্চারণে ওকার হবে। দেখছো এই যে ওকার, এই যে ওকার, এই যে ওকার, এই যে ওকার। তার মানে রস্য ই কিংবা রস্যা উ থাকলে, এই যে রস্য ই আছে না, রস্য ই মানে হচ্ছে রস্য ইকার। হ্যাঁ, রস্য ই মানে হচ্ছে রস্য ইকার। সো এই যে রস্য ইকার আছে এখানে, রাইট, রস্য ইকার আছে। এবং দ্বিতীয় বর্ণে অধ্বনি আছে। এই যে দ্বিতীয় বর্ণে কোনটা? ন, 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 ন। প্রত্যেকটা উচ্চারণ করো। বিনয়, এই একটা অ আছে। যখন এই দ্বিতীয় বর্ণ অধ্বনি উচ্চারণ হবে তখন উচ্চারণে আমরা কি করব? ও অথবা ওকারের মতো হবে। এই যে ওকার, 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 ওকার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই তোমরা নিজেদের মধ্যে কেন কথা বলো ভাই?
আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে, বুঝছো? আমি অসুস্থ নিয়ে আমি জানি না আজকে ক্লাসটা আমি কতটা এফোর্ট দিয়ে নিতে পারতেছি। আমার শরীর খুবই খারাপ, তারপরে এখানে দাঁড়ায় দাঁড়ায় ফ্রিতে তোমাদেরকে ক্লাস দিচ্ছে। আমি কিন্তু এই জিনিসগুলো খুব অপছন্দ করি ভাইয়া। তোমার সাথে আজকে আমার কত সেকেন্ড আর থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস হয়তো বা, এর মধ্যে তোমরা আসলে আমি বুঝি না নিজেদের মধ্যে কেন কথা বলো তোমরা, বলো তো? এই যে আমি এখন মানে কমেন্টস দেখে আমার মেজাজটা খুবই খারাপ হইতেছে, বুঝছো? এটা কিন্তু অনলাইন ক্লাসে খুবই ডিসঅ্যাডভান্টেজ একটা জিনিস। এই জিনিসগুলো করবা না। তোমরা সবাই এডুকেটেড, সবাই এইচএসসি ক্যান্ডিডেট যদি হও, ডেফিনেটলি তোমরা অনেকগুলো ক্লাস পারি দিয়ে এখানে আসছো, অনেক বড় হইছো, ম্যাচিউর হইছো। সো এটা একটা মানে অনলাইন প্ল্যাটফর্ম, তাও একটা প্রাইভেট গ্রুপ, এখানে এসে যদি তোমরা এই মানে অভদ্রতা করো, এটা কি উচিত? এটা করো না। আমি যদি আরেকবার দেখি আমার ক্লাসে কি ওই যে নায়ক বলছে একটা ছেলে, আমি তোমার কিছু বললাম না, ফার্দার যদি এই টাইপের কেউ কোনো কমেন্টস করছো, আমি কিন্তু ডাইকাই না, ওগুলার রিমুভ দেওয়াবো, একদম রিমুভ দেওয়াবো, আমার চিনো না। আর একটা ফার্দার যদি আমি কোনো ইরিলেভেন্ট কমেন্টস না দেখি, বলে দিলাম। আচ্ছা, উত্তর হচ্ছে আমি যেটা করাচ্ছি সেটা করবা, কেমন? উত্তর হচ্ছে তোমার ধরো দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ব্যাকরণের প্রত্যেকটা তো অথবা দিয়ে আরেকটা অপশন থাকবে, হ্যাঁ। সো এখানে এই যে নিয়মগুলো লিখতে বলবে একটাতে, আরেকটাতে হচ্ছে উচ্চারণ নির্ণয় করতে বলবে। সো ডেফিনেটলি তোমরা নির্ণয় করবা। নিয়মটা লিখতে গেলে তুমি মাথায় আসলে তালগোল পেঁচায় ফেলবা, আর নিয়মটা যখন তুমি লিখতে যাবা এটা তোমার টাইমটা অনেক বেশি লাগবে, তুমি এই জন্য নির্মিত অংশে আবার বেশি টাইম দিতে পারবা না। আবার যদি এখানে তুমি বেশি লিখো, বেশি লিখতে গিয়ে বেশি টাইম যাবে, এক নাম্বার। টু হচ্ছে আবার টিচার যদি আবার মন খারাপ থাকে, উনি নাম্বার কম দিতেও পারে, স্বাভাবিক, কারণ ওইখানে নাম্বার কম বেশি দেওয়ার চান্সেস আছে। কিন্তু এইখানে এটা হচ্ছে ম্যাথের মতো, হইলে পুরা 5-এ 5, 1 নাম্বার কেউ কমাইতে পারবে না। ক্লিয়ার? ওকে, এই যে এখন কমেন্টস বক্স খুব সুন্দর লাগতেছে। নেক্সট দেখো, বিবৃত এবং সংবৃত, এটা কিন্তু বোঝার জিনিস, খেয়াল করবা। বিবৃত জিনিসটা কি? ধরো এর উচ্চারণ যখন অথবা মানে এইভাবে হবে, তখন সেটাকে আমরা বিবৃত বলবো। আর যদি সংবৃত কোনটা, এর উচ্চারণ যদি এর মতোই থেকে যায়, তাহলে সেটাকে আমরা সংবৃত বলবো। যেমন দেখো এখানে এর এক বানানটা আমরা এক এভাবে লিখি, তাই না? এক, এই যে কিন্তু এই যে দেখো এর বানানটা এই যে এখানে একটি, তার মানে এর বানানটা কি হচ্ছে? এর মতো হচ্ছে। যখন এর বানানটা এর মতো হবে তখন সেটা হবে সংবৃত, এই যে একটি। বুঝছি কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ওকে, যেমন দেখো এক অক্ষর বিশিষ্ট সর্বনামে এর উচ্চারণ সংবৃত হয়, তার মানে সংবৃত মানে হচ্ছে এর উচ্চারণ এর মতোই হবে। যেমন দেখো কে, এই যে কে, ওকে, সংবৃত মানে কে এর উচ্চারণ কে এর মতোই হচ্ছে। যে, এই যে যা আছে তাই, শেষ যা আছে তাই, মানে এর উচ্চারণ এর মতো হচ্ছে। এই যে দেখো কে, একারটা দেয়া মানে এ ইকুয়াল টু এ, ক্লিয়ার? এ ইকুয়াল টু এ, যে, যেমন দেখো এ ইকুয়াল টু এ। কিন্তু বিবৃতিতে কি হবে? এটা এর মতো হবে। আসো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন দেখো এই যে সংখ্যাবাচক শব্দে এর বিবৃত উচ্চারণ হয়, বিবৃত তার মানে এর উচ্চারণটা কি হবে? এর মতো না হয়ে এর মতো হবে। এই যে এক, দেখছো? 11, দেখো 11, তার মানে এটা হবে এই যে 11, এই যে 11 এভাবে। 81, এই যে 81, ক্লিয়ার? তার মানে যখন তুমি দেখবা সংখ্যাবাচক শব্দে এর উচ্চারণ এর মতো না হবে, এর উচ্চারণ এর মতো নাই, তখন সেটা বিবৃত। ক্লিয়ার? যেমন দেশি খাঁটি বাংলা শব্দে সর্বদা এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, তার মানে এর উচ্চারণ হবে না। এই যে দেখো তেলা পোকা, এখানে যদি একার হইতো তাহলে সেটা হয়তো সংবৃত, যেহেতু একার হয় নাই তার মানে চেঞ্জ হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলবো? এই যে একার এর মতো হয়েছে, তাই না? এর উচ্চারণটা এর মতো হয়েছে। খেমটা এই যে এর মতো হয়েছে। বুঝছি কিনা বলো? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, সংস্কৃত শব্দের বানানে আদ্য এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়, এ ধ্বনি অবিকৃত থাকে। যেমন দেখো হেমন্ত, সংস্কৃত শব্দের বানানে আদ্য এ
ধ্বনির সংবৃত উচ্চারণ হয়, এই যে দেখো এ আছে এখানে সংবৃত মানে যা আছে তাই থেকে যাবে, যখন এর উচ্চারণ এর মতো হবে সেটা সংবৃত। প্রেম, এই যে এর উচ্চারণ এর মতো আছে। মেধা, এর উচ্চারণ এর মতো আছে। শব্দের শুরুতে এ ধ্বনি থাকলে এবং পরে যদি এই বর্ণগুলা থাকে তাহলে এর উচ্চারণ হবে সংবৃত। তার মানে দেখো সে কি, যা আছে তাই, মে কি, যা আছে তাই, দেখি, যা আছে তাই, বেশি, যা আছে তাই। ক্লিয়ার কিনা বলো? সংবৃত বিবৃত বুঝছি। যখন তুমি দেখবা সংবৃত আছে, তার মানে সংবৃত মানে হচ্ছে এর উচ্চারণটা কি এর মতোই থাকবে, বিবৃত মানে হচ্ছে এর উচ্চারণটা তোমার এ অথবা এর মতো হবে। দ্যাটস ইট। ক্লিয়ার কিনা বলো? বুঝছি কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এই তোমরা আসলে আমার ক্লাস কি বুঝো ভাই? না বুঝলে রাত 10টা 11টা আমার দরকার নাই, তোমরা ভালোভাবে বুঝতে হবে ভাইয়ার ক্লাস। একটা জায়গাও যদি না বুঝো, আজকে আমি কিছুটা শিখ, এই জন্য হয়তো বা আমি ভাইয়া নিজেরটা আরেকবার বলেন ভাইয়া, কোনটা নিজেরটা বলতে বুঝলাম না, নিজের কোনটা আবার আপু, নাকি নিচেরটা? বেশি বেশি এটা মানে ধরো এটা একটু আবার বোঝায় দেই, খেয়াল করো। শব্দের শুরুতে এ ধ্বনি থাকলে, এই যে এ ধ্বনি, এই যে এ শব্দের শুরুতে কি আছে? এ ধ্বনি। এবং এরপরে যদি রস্বই দীর্ঘিয়ার রস্যকার দীর্ঘাউকার জ ব র ল ম তালবশ হ, এই দেখো রস্বীকার, তার মানে রস্বীকার আছে, এই যে রস্বীকার কই, এই যে রস্বী, তার মানে এই যে দেখো রস্বীকার রস্বীকার রস্বীকার, তার মানে শব্দের শুরুতে এ ধ্বনি থাকলে এবং এরপরে যদি এই বর্ণগুলা থাকে বা এই বর্ণের কার থাকে, এর উচ্চারণ সংবৃত হবে, তার মানে যা আছে তাই হবে। সে কি, এই যে এই কার, মেকি মেকি, দেখি দেখি, বেশি বেশি। ওকে, তো যেটা বলতে নিয়েছিলাম, তোমরা যদি ভাইয়ার আজকে আমি একটু কিছুটা শিখ, এই জন্য আসলে অত বেশি এফোর্ট দিতে পারতেছি না, বিকজ আমার পুরো শরীর পেন, আমি আজকে খুব কষ্টে আসছি। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি পারলে ক্লাস ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু করি নাই, বিকজ অফ আমি চাই নাই তোমরা পড়া থেকে বঞ্চিত হও, যেহেতু ফ্রি ক্লাস। সো এই জায়গায় আমরা চাইলেও এটা কনসিডার করতে পারতাম, কিন্তু আমরা আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে চেষ্টা করছি আমি ক্লাসে হাজির হওয়া। তোমরা এর আগের ক্লাসটা যদি আমরা দেখো, দেখবে যে ভাইয়া খুব এফোর্ট দিয়ে ক্লাসটা নিতে পারছি। আজকেও ট্রাই করছি অসুস্থতা নিয়ে, বাট আমার ভিতরে পুরো শরীরে ভেঙে চুরে আসতেছে, খুবই পেন লাগতেছে আর কি। যাই হোক, তো আমার জন্য দোয়া কইরো, আল্লাহ ভরসা। এই জায়গা হচ্ছে বেশিক্ষণ কি বলে এটারে, হয়তো বা তোমাদেরকে বেশিক্ষণ একটু টাইম দিতে পারতাম, দিতে পারলে ভালো লাগতো, জানি না কতটুকু বুঝাইতে পারছি। তারপরে উচ্চারণে আমরা যা যা পড়াইছি বাসায় যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো, কেমন? যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইকে একটু করো। থ্যাংক ইউ মন, ভাইয়ের ক্লাস ভালো বুঝে। মমতাহিনা রিন্তু আপু কি বললাম ভাইয়া, নিয়ম 4টা একটু বলেন। নিয়ম 4, এই যে এটা সংস্কৃত শব্দের বানানে আদ্য এ ধ্বনি সংবৃত উচ্চারণ হয়, এ ধ্বনি অবিকৃত থাকে। মানে এখানে হচ্ছে তোমার আদ্য যে এ থাকবে, আদ্য মানে হচ্ছে প্রথমে প্রথমে যে এটা থাকবে সেটা সংবৃত উচ্চারণ হয়, মানে যা আছে তাই থাকবে, কেমন? এই যে এটাই বলছে। পরীক্ষা দেওয়ার সময় ব্যান্ড নিতে পারে যে, আচ্ছা ওকে, তোমরা ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়া যেন ভালোভাবে সুস্থ হয়ে আসি। অর্ধেক চলে আবার হাটকায় যায়, কি বুঝি না। তারপর তোমরা যদি কোনো কিছু না বোঝো, আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের ফেসবুক আইডির নাম, তোমরা আমাকে নক করো, আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্য। আজকের ক্লাসটা আমি আর বেশিক্ষণ লেন্দি করতে পারছি না, আমার জন্য দোয়া করো, কেমন? সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।